শেষবারের মতো বলছি, ফারিন বিয়েটা করিস না। আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? আমি কি পারি আর কি পারি না সেই ধারণা তোর নেই। তোর নিঃশ্বাসের খবরও আমি রাখি। প্রশ্ন না করে উত্তর দে। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাধ্য নও? ভালো, তাহলে স্টেজে বসে থাক, আমি আসছি। তোর বিয়েটা কিভাবে হয় সেটা আমি নিজের চোখে দেখতে চাই। দয়া করে এখানে আসবেন না, আমার বাবার সম্মানের প্রশ্ন। সম্মান? তোর বাবা যখন তোকে একটা জানোয়ারের হাতে তুলে দিচ্ছে তখন সম্মান কোথায় ছিল? তুই শুধু আমার, ফারিন, এটা তুইও জানিস আর আমিও জানি। আমি কিছু জানি না, আর দয়া করে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। বিরক্ত লাগছে? কিছুক্ষণ পর যখন ওই শাহরিয়ার তোর হাত ধরবে তখন বিরক্ত লাগবে না? যখন সারা জীবনের জন্য তুই ওর হয়ে যাবি, কষ্ট হবে না? আমার যাই হোক, তাতে আপনার কি? আমার কি? বাহ, খুব সুন্দর প্রশ্ন। আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তরই তো খুঁজে গেলাম। তুই আমার কি যে তোর জন্য আমি সবকিছু করতে পারি? তুই আমার কি যে তোর কষ্ট হলে আমার দম বন্ধ হয়ে আসে? দয়া করে ফোনটা রাখুন, কেউ দেখে ফেললে বিপদ হবে। বিপদ তো এখন শুরু হবে ফারিন। তুই যদি নিজে থেকে উঠে না আসিস তাহলে আমি তোকে তুলে আনবো সবার সামনে থেকে। তোর বাবার সম্মান তখন কোথায় থাকবে একবার ভেবে দেখেছিস? আপনি এমনটা করতে পারেন না। আমি কি করতে পারি তার একটা ছোট নমুনা দেখতে চাস? ফারিন কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে বিকট এক গুলির শব্দ ভেসে আসে। ভয়ে ফারিনের হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা কানের কাছে ধরে রাখে। কমিউনিটি সেন্টারের বাইরে হইচই শুরু হয়ে গেছে। কি হলো, ভয় পেলি? এটা শুধু ট্রেলার ছিল, পুরো সিনেমা এখনো বাকি। হয় নিজে চলে আয়, না হলে আমি আসছি। তোর হাতে 5 মিনিট সময়। ফোনটা কেটে যায়। ফারিনের পুরো শরীর ভয় কাঁপছে। তার সাজঘরের দরজায় এসে তার এক আত্মীয় কড়া নাড়ে। ফারিন মা, তাড়াতাড়ি আয়, কাজী সাহেব অপেক্ষা করছেন। ফারিন কোনো উত্তর দেয় না। তার কানে শুধু সিজানের দেয়া হুমকি বাজছে। সে কি করবে বুঝতে পারছে না। একদিকে তার বাবার সম্মান, অন্যদিকে সিজানের এই পাগলামি। সে যদি এখন বেরিয়ে না যায় তাহলে সিজান ভেতরে চলে আসবে, যা হবে আরো লজ্জার। ফারিন বুকে পাথর বেঁধে সাজঘর থেকে বেরিয়ে স্টেজের দিকে এগিয়ে যায়। মা ফারিন, বলো কবুল। ফারিনের মনে হচ্ছে এই একটা শব্দ তার জীবনকে চিরতরে বদলে দিবে। সে অসহায় চোখে একবার তার বাবার দিকে তাকায়। মাসুদ ইকবাল মেয়ের চোখের ভাষা বুঝেও না বোঝার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকেন। আরে এত ভাবার কি আছে, তাড়াতাড়ি কবুল বল, আমার আর তর হয়েছে না। শাহরিয়ারের কথায় ফারিনের শরীর ঘৃণায় রি রি করে ওঠে। ঠিক সেই মুহূর্তে কমিউনিটি সেন্টারের বিশাল দরজাটা প্রচন্ড শব্দে খুলে যায়। সিজান ভেতরে প্রবেশ করে। তার চোখে মুখে শীতল এক আবেশ, যা যে কোনো মানুষের মনে ভয় ধরে দেওয়ার জন্য যথেষ্ট। কে তুই, এখানে কি চাস? তোকে তো আগেই বলেছিলাম আমি আসছি। সিজান ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে আসে। তার লোকেরা কমিউনিটি সেন্টারে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। অতিথিরা সবাই ভয়ে চুপ করে বসে আছে। তুমি এখানে কেন এসেছো? আমার সম্মান নিয়ে খেলা করার অধিকার তোমাকে কে দিয়েছে? সম্মান? সম্মান মেয়ের সুখের চেয়ে যার কাছে ব্যবসার চুক্তি বড়, তার আবার সম্মান কিসের? সিজান পকেট থেকে একটা ফাইল বের করে মাসুদ ইকবালের দিকে ছুঁড়ে মারে। আপনার কোম্পানির সমস্ত দেনা শোধ, এখন থেকে ওটা আমার, আর চুক্তির শর্ত অনুযায়ী আপনার মেয়েও আমার। তুমি তুমি একটা প্রতারক। আমি প্রতারক না, আমি প্রেমিক। আমার ভালোবাসাকে আমি নিজের করে নিতে এসেছি। সিজান ফারিনের দিকে তাকায়। ফারিনের চোখে জল টলমল করছে। এখনো কি ওখানে বসে থাকবি, নাকি আমাকেই তোকে তুলে আনতে হবে? আমি কোথাও যাব না। যাবি না? সিজান তার কোমরে গোজা রিভলভারটা বের করে শাহরিয়ারের কপালে তাক করে। প্রতিটা না, এর জন্য একটা করে গুলি চলবে। প্রথমটা এর কপালে যাবে, তারপর তোর বাবার কপালে। তারপরও যদি রাজি না হোস তাহলে এখানকার প্রত্যেকটা অতিথি। সিদ্ধান্ত তোর। না প্লিজ, এমন করবেন না, আমি যাচ্ছি আপনার সাথে। ফারিন কাঁদতে কাঁদতে স্টেপস থেকে নেমে আসে। সিজান তার হাত শক্ত করে ধরে।
এর পরিণাম ভালো হবে না সিজান। তুই আমার বাবাকে চিনিস না। তোর বাবাকে আমার চেনার দরকার নেই, কিন্তু আজ থেকে তুই আমাকে চিনে রাখবি। ফারিনের ছায়াও যদি আর কখনো মারাস, তাহলে তোর পুরো বংশ আমি শেষ করে দেব। সিজান ফারিনকে এক প্রকার হিচড়ে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি চলতে শুরু করে এক অজানা গন্তব্যের দিকে। ফারিনের মনে হচ্ছে সে যেন এক অন্ধকার জগতে প্রবেশ করেছে, যার অধিপতি স্বয়ং সিজান। এই ভালোবাসার নেশা তাকে কোনো ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তা সে কল্পনাও করতে পারছে না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যেখানে তোমার থাকার কথা সেখানেই। আমার থাকার জায়গা আমার বাবার বাড়িতে, দয়া করে আমাকে সেখানে রেখে আসুন। বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা হয় স্বামীর বাড়ি, আর এখন থেকে আমি তোর স্বামী। আমি এই বিয়ে মানি না, এটা বিয়ে নয়, এটা জোর জুলুম। মানা বা না মানাটা এখন আর তোর হাতে নেই। তুই এখন আমার বিয়ে করা বউ। চুপচাপ বসে থাক, না হলে আমি চুপ করাতে বাধ্য হব। সিজানের শীতল ও কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বরে ফারিনের ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই মুহূর্তে তর্ক করে কোনো লাভ নেই। ছেলেটার চোখে সে একরোখা ভাব, তাতে স্পষ্ট যে সে যা সিদ্ধান্ত নিয়েছে তার থেকে এক চুলও নড়বে না। ফারিন মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। তার চোখের জলে বাইরে নিয়ন আলো ঝাপসা হয়ে যাচ্ছে। তার সাজ, তার স্বপ্ন, তার জীবন সবকিছুই যেন এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অনেকক্ষণ পর গাড়িতে এসে থামলো বিশাল এক বাড়ির সামনে। আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। চারিদিকে পরিকল্পিত বাগান, মৃদু আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই সৌন্দর্য ফারিনের মনকে স্পর্শ করতে পারে না। তার কাছে এই বাড়িটাকে কারাগারের মতো মনে হচ্ছে। নাম? সিজান গাড়ি থেকে নেমে ফারিনের জন্য দরজা খুলে দেয়। ফারিন নিশ্চয়ই বসে থাকে। সিজান কোনো কথা না বাড়িয়ে ফারিনের হাত ধরে প্রায় টেনে হিচড়েই গাড়ি থেকে নামায়। তাকে নিয়ে এগিয়ে যায় বাড়ির প্রধান দরজার দিকে। কলিং বেল চাপতে ভেতর থেকে কারো এগিয়ে আসার শব্দ পাওয়া যায়। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসেন মাঝবয়সী এক লোক। তার পরনে লুঙ্গি আর গেঞ্জি, চোখে মুখে রাজ্যের ঘুম। সম্ভবত তিনি ঘুমাচ্ছিলেন। কেডা রে? আরে সিজান, তুই এত রাত্রে? সিজানের চাচা চোখ ডলতে ডলতে ভাতিজাকে দেখে অবাক হন, কিন্তু তার চেয়েও বেশি অবাক হন সিজানের পাশে বধূ বেশে দাঁড়ানো ফারিনকে দেখে। তিনি এতটাই অবাক হয়েছেন যে তার কোমরে বাঁধা লুঙ্গির গিঁট যে কখন খুলে গেছে তা তিনি খেয়ালই করেন নাই। ফারিন লোকটির দিকে তাকিয়ে ভয় এবং লজ্জায় চোখ বড় বড় করে ফেলে। তার সামনে লোকটির লুঙ্গি পায়ের কাছে এসে জমা হয়েছে। সিজান মুহূর্তের মধ্যে ফারিনকে নিজের পেছনে আড়াল করে নেয়। চাচা, তোমার না কতবার বলছি এই লুঙ্গি পরবা না, যার তার সামনে খুলে যায়। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? চুপ থাক বাতিজা। আমার লুঙ্গি খুলবো নাকি জুইলা থাকবো এটা আমার ব্যাপার। তুই আমার লুঙ্গি নিয়ে কথা কবি না। আগে ক, এই মায়াটা কেডা? বউ সাজে তোর লোকে কি করতাছে? চাচার চিৎকারে ভেতর থেকে একজন কাজের মেয়ে ছুটে আসে। তার নাম জরিনা বানো। সে এসেই চাচার অবস্থা দেখে মাথায় হাত দিয়ে অন্যদিকে ঘুরে যায়। চাচা, আপনার কি শরম ভরম কিছু নাই? মাইয়া মানুষের সামনে কেমনি খারাইছেন কে? এই জন্যই তো কই লুঙ্গির গিট শক্ত কইরা দিতে পারেন না তো পরেন কে? জরিনা বানো, তুই আমারে জ্ঞান দিবি না। যা, তোর কাম কর। চাচা তাড়াতাড়ি করে নিচ থেকে লুঙ্গিটা তুলে আবার কোমরে বাঁধেন। ও ভাইজান, ভাবি লই আইছেন নাকি? ও মা, কি সুন্দর মাইয়া, চাঁদের মতো মুখ। চাচা আপনি সরেন তো, আমি ভাবির একটু বরণ কইরা লই। খাড়াও, বরণ করার আগে আমার কিছু প্রশ্নের উত্তর লাগবো। সিজান, এই মায়া কি সত্যি তোর বউ? কই বিয়া করলি? কেমনে করলি? আমারে কিচ্ছু জানাইলি না কেন? এত প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না। আর ও এখন থেকে এখানেই থাকবে আমার সাথে, আমার ঘরে। সিজান আর কোনো কথার সুযোগ না দিয়ে ফারিনের হাত ধরে ভেতরের দিকে হাঁটা দেয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সে। ফারিন একবারও পেছন ফিরে তাকায় না। তার শরীরটা এখানে থাকলে মনটা পড়ে আছে তার বাবার বাড়িতে। সিজান ফারিনকে নিয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজা খুলে ভেতরে ঢুকে। ঘরটা দেখলে বোঝা যায় খুব যত্ন করে সাজানো হয়েছে। সাদা আর হালকা নীল রঙের ছোঁয়া সবখানে। একপাশে বিশাল কাঁচের জানালা, যা দিয়ে বাইরের বাগানটা দেখা যায়। বিছানার উপর ছড়িয়ে রাখা আছে লাল গোলাপের পাপড়ি। এটাই এখন থেকে তোর ঘর, আমাদের ঘর। আমি আপনার সাথে এক ঘরে থাকবো না। থাকবি না মানে? কোথায় থাকবি? অন্য কোনো ঘর তো খালি নেই। আমি মেঝেতে থাকবো, তবুও আপনার পাশে একা বিছানায় থাকবো না। বাহ,
সাহস তো কম না তোর, আমার মুখের উপর কথা বলছিস? সিজান ফারিনের দিকে এক পা এগিয়ে আসে। তার চোখের দৃষ্টিতে ফারিনের শরীর হিম হিম হয়ে আসে। যা, পোশাক পাল্টে নে। এই ভারী সাজে আর কতক্ষণ থাকবি? আমার তো কোনো পোশাক নেই এখানে। ওই যে আলমারি, ওটা খুলে দেখ, তোর যা যা দরকার সব পাবি। ফারিন অবাক হয়ে আলমারির দিকে তাকায়। সিজান তার জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে। ছেলেটার এই পূর্ব প্রস্তুতি ফারিনকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। সে বুঝতে পারে এক ভয়ঙ্কর জালের মধ্যে সে আটকা পড়ে আছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ খোলা নেই। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি কর, আমি আসছি। সিজান ঘর থেকে বেরিয়ে যায়। ফারিন কিছুক্ষণ শব্দ করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীর পায়ে আলমারিটা খোলে। ভেতরে সারি সারি সাজানো সালোয়ার কামিজের শাড়ি, সবই তার মাপের। ফারিনের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। সে একটা সাধারণ সালোয়ার কামিজ হাতে নিয়ে স্নান ঘরের দিকে চলে যায়। তার মনে হচ্ছে এই ঘরের প্রতিটা বস্তু, প্রতিটা কোণা যেন তাকে ব্যঙ্গ করে বলছে, তুমি এখন একজন বন্দিনী। এদিকে স্নানঘর থেকে বেরিয়ে ফারিন আয়নার সামনে দাঁড়ায়। ভেজা চুল থেকে টুপটাপ করে জল পড়ছে। সাধারণ সালোয়ার কামিজ পরার পর তার নিজেকে কিছুটা হালকা লাগছে, কিন্তু মনের ভেতরের ভার একটু কমেনি। সে ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয়। কি সুন্দর করে সাজানো ঘর, অথচ এই ঘরের প্রতিটা কোণায় যেন তার জন্য বন্দিত্বের বার্তা লেখা আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো তার চোখের সামনে ভাসছে। তার জীবনটা কিভাবে এক মুহূর্তে বদলে গেল তা সে ভাবতেও পারছে না। সিজান ঘরে নেই। সেই সুযোগে সে কিছুক্ষণ একা থাকার সময় পেল, কিন্তু এই একাকিত্ব তাকে আরো বেশি করে তার অসহায়ত্বের কথা মনে করে দিচ্ছে। দরজার মৃদু টোকার শব্দ হয়। ফারিন কিছুটা ভয় পেয়ে দরজার দিকে তাকায়। ভাবি, ও ভাবি, ঘরে আসেননি? হ্যাঁ আছি, আসুন। জৈনাবানু ভেতরে প্রবেশ করে। তার মুখে এক ধরনের কৌতূহল মেশানো হাসি। ভাইজান তো কইল আপনি নাকি তার বউ। চাচা তো বিশ্বাসই করতেছে না। আমারও কেমন জানি গোলমেলে লাগতাছে। আপনাকে ভালোবাসার বিয়া নাকি অন্য কিছু? ফারিন কোনো উত্তর দিতে পারে না। সে কি বলবে? সত্যিটা বলে দেবে নাকি সিজানের সম্মান বাঁচাতে মিথ্যা বলবে? ও ভাবি, কথা কন না কে? যাও গা, আমার অত শত যাই না, কাম নাই। ভাইজান আপনারে খাইতে ডাকছে, নিচে সবে অপেক্ষা করতেছে, আপনি আহেন। আচ্ছা আপনি যান, আমি আসছি। জরিনা চলে যাওয়ার পর ফারিন একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়িতে প্রতিটা মুহূর্ত তার জন্য এক একটা পরীক্ষা। সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। খাবার টেবিলে সিজান আর তার চাচা বসে আছে। ফারিনকে দেখে চাচা তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকান। ফারিন অস্বস্তি নিয়ে সিজানের পাশে খালি চেয়ারটাতে গিয়ে বসে। ভাতিজা, তুই তো আমার কোনো কথারই উত্তর দিলি না। এই মায়া সত্যি সত্যি তোর বউ? হ্যাঁ চাচা, ও আমার বউ ফারিন, আর ফারিন ও আমার চাচা। ফারিন মৃদু স্বরে চাচাকে সালাম দেয়। চাচা সালামের উত্তর দিয়ে আবার সিজানের দিকে ফেরে। কিন্তু কেমনে কি হইল হেডেই তো বুঝলাম না। তুই বিয়া করলি আর আমি তোর একমাত্র চাচা, কিচ্ছু জানলাম না কেন? জানানোর মতো পরিস্থিতি ছিল না চাচা, সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কেন, কি হয়েছিল? আমার ভাতিজা তো দেখতে শুনতে খারাপ না, শহরের নাম করা সুদর্শন পোলা। তারই ছাইরা মায়ের বাপ অন্য জায়গায় বিয়া দিতাছিল, এটা তো বিশ্বাস হয় না। মায়ের বাপে কি কানা ছিল নাকি? চাচা, সিজান কিছুটা ধমকের সুরে চাচাকে থামিয়ে দেয়। তারপর ফারিনের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলে। ফারিন সিজানের চোখের দিকে তাকিয়ে তার ইশারায় অর্থ বুঝতে পারে। সিজান তাকে মিথ্যা বলতে বলছে। আসলে চাচা, ফারিনের বাবা আমাকে ঠিক পছন্দ করতেন না, তাই তিনি জোর করে ফারিনকে শাহরিয়ারের সাথে বিয়ে দিচ্ছিলেন। ফারিন আমাকে ভালোবাসে, তাই ও অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিল না। এই জন্য আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নিয়েছি। কি? আমার এত সুন্দর ভাতিজারে পছন্দ করে নাই? লোকটার তো ধী চোখের মাথা খাওয়ার অভ্যাস আছে। যাওগা, যা করছস ভালোই করছস। নিজের ভালোবাসার মানুষেরে অন্য কারো হইতে দেওয়াটা তো বোকামি। চাচা এবার ফারিনের দিকে তাকায়। কি গো বৌমা, আমার ভাতিজা যা কইল সব কি সত্যি? তুমি কত, তুমি আমার ভাতিজারে ভালোবাসো কিনা? ফারিনের গলায় যেন কথা আটকে যায়। টেবিলের নিচে সিজান তার পায়ে হালকা চাপ দেয়। এটা এক ধরনের সতর্কবার্তা। ফারিন যদি সত্যিটা বলে দেয় তাহলে এর পরিণাম ভালো হবে না। ফারিন অনেক কষ্টে ঢোক গিলে মাথা নিচু করে জবাব দেয়। জি চাচা, আমরা একজন আরেকজনকে ভালোবাসি।
ফারিনের উত্তর শুনে চাচা সন্তুষ্ট হন, কিন্তু ফারিনের নিচের ভেতরটা ঘৃণায় ভরে যায়। একটা মিথ্যার উপর ভিত্তি করে তার নতুন জীবন শুরু হতে চলেছে। খাওয়া দাওয়া শেষ হলে সিজান কোনো কথা না বলে উপরে নিজের ঘরের দিকে চলে যায়। ফারিন কি করবে বুঝতে না পেরে কিছুক্ষণ সেখানেই বসে থাকে। তারপর এক মুখ দ্বিধা নিয়ে সেও ঘরের দিকে পা বাড়ায়। ঘরে প্রবেশ করে সে দেখে সিজান বিছানায় বসে আছে। ফারিনকে দেখে সে বিছানা থেকে নেমে তার দিকে এগিয়ে আসতে থাকে। কি চান আপনি? যা চাই তা তো আমি নিয়েই নিয়েছি। সিজানকে এগিয়ে আসতে দেখে ফারিন ভয়ে পিছিয়ে যেতে থাকে। একসময় তার পিঠ গিয়ে দেয়ালে ঠেকে যায়। আর কোনো দিকে যাওয়ার পথ নেই। সিজান এসে তার একদম সামনে দাঁড়ায়। দুজনের মধ্যে দূরত্ব প্রায় নেই বললে চলে। ফারিন সিজানের গরম নিঃশ্বাস নিজের মুখের ওপর অনুভব করতে পারছে। ভয়ে তার পুরো শরীর জমে গেছে। আমার সাথে ভালো অভিনয় করেছিস নিচে, একদম বাধ্য ছাত্রীর মতো। আপনি আমাকে দিয়ে মিথ্যা বলিয়েছেন। তো কি করতাম? সত্যিটা বলে দিতাম। বলতাম যে আমি তোকে জোর করে তুলে এনে বিয়ে করেছি। তাহলে কি চাচা তোকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিত? আমার এইসব জানার দরকার নেই। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। নষ্ট করেছি নাকি নতুন করে গড়ে দিয়েছি সেটা তো সময় বলবে। সিজান ফারিনের কোমরে হাত রেখে এক টানে তাকে নিজের আরো কাছে নিয়ে আসে। ফারিনের পুরো শরীরে যেন বিদ্যুতের প্রবাহ খেলে যায়। সে চোখ বন্ধ করে ফেলে। সিজান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চোখ খোল ফারিন, আমার দিকে তাকা। ফারিন কাঁপা কাঁপা চোখে তাকায়। সিজানের চোখে এক অদ্ভুত নেশা। সেই নেশা ফারিনকে গ্রাস করে নিচ্ছে। সিজান ধীরে ধীরে ফারিনের ঠোঁটের দিকে ঝুঁকে আসে। ফারিন ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে। সে ভাবছিল আজ হয়তো তার শেষ রক্ষা হবে না, কিন্তু হঠাৎ করে সে অবাক হয়ে যায়। সিজান তাকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। ফারিন চোখ খুলে দেখে সিজানের মুখে এক বিদ্রুপের হাসি। যা নিচে বিছানা পেতে শুয়ে পড়। সিজান বিছানা থেকে একটা বালিশ আর একটা চাদর ফারিনের দিকে ছুঁড়ে মারে। মানে? বুঝতে পারছিস না? তুই আজ থেকে নিচে ঘুমাবি। আমার বিছানায় তোর কোনো জায়গা নেই। একদম ঢং করবি না, যা বলছি চুপচাপ কর। ফারিন হতভম্ব হয়ে সিজানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা আসলে কি? কিছুক্ষণ আগে যে তার এত কাছে চলে এসেছিল, এখন সেই লোকটাই তাকে এমন ভাবে দূরে সরিয়ে দিচ্ছে। ফারিনের চোখে জল চলে আসে। সে কোনো কথা না বলে বালিশ আর চাদরটা তুলে নিয়ে ঘরের এক কোণায় মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ে। তার মনে হচ্ছে অপমানের শেষ সীমায় সে পৌঁছে গেছে। তার কান্নার শব্দ যেন সিজানের কানে না পৌঁছায়, তাই সে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। ফারিন মেঝেতে চাদর জড়িয়ে এক কোণায় ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপে তার শরীর অসাড় হয়েছিল, তাই ঘুম আসতে দেরি হয়নি। কিন্তু সেই ঘুম ছিল না সুখের। ঘুমের মধ্যেও সে বারবার আটকে উঠেছিল। বিছানায় শুয়ে থাকা সিজানের চোখে কোনো ঘুম নেই। সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বিছানা থেকে নেমে আসে। নিঃশব্দ পায়ে সে ফারিনের কাছে গিয়ে তার পাশে বসে। ঘুমন্ত ফারিনের মুখের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চাঁদের আলো ঘরে জানালা দিয়ে এসে পড়েছে ফারিনের মুখে। সে আলোয় ফারিনের মুখটাকে বড় মায়াবী লাগছে। গাল বেয়ে শুকিয়ে যাওয়া জলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন এমন করিস ফারিন? কেন আমাকে বাধ্য করিস তোর সাথে খারাপ ব্যবহার করতে? তুই কি বুঝিস না তোকে কষ্ট দিলে আমার কতটা কষ্ট হয়? সিজান ফিসফিস করে কথাগুলো বলে, তার কণ্ঠে তীব্র যন্ত্রণা। সে আর এক মুহূর্ত দেরি না করে খুব সাবধানে ফারিনকে কোলে তুলে নেয়। ফারিন ঘুমের ঘোরে একটু নড়ে উঠলেও তার ঘুম ভাঙে না। সিজান তাকে এনেই বিছানায় শুয়ে দেয়। তারপর নিজে তার পাশে শুয়ে তাকে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। ফারিনের চুলে বিলি কাটতে কাটতে একসময় সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে সোনালি রোদ জানালা ভেদ করে ফারিনের চোখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভাঙতে গিয়ে সে বুঝতে পারে সে নরম জায়গায় শুয়ে আছে। আমি তো মেঝেতে ঘুমিয়েছিলাম, বিছানায় কিভাবে এলাম? ফারিন ধরপড়িয়ে উঠে বসে। সে পাশে তাকিয়ে দেখে সিজান গভীর ঘুমে আচ্ছন্ন। তার একটা হাত ফারিনের কোমরের উপরে রাখা। ফারিনের বুঝতে বাকি থাকে না যে সিজানই তাকে বিছানায় নিয়ে শুয়েছে। কিন্তু কেন? যে মানুষটা তাকে এত অপমান করে নিচে শুতে বাধ্য করলো, সেই আবার তাকে তুলে এনে নিজের বুকে জড়িয়ে ঘুমালো। লোকটার মনের ভেতর আসলে কি চলছে? হঠাৎ করে সিজানের মুঠো ফোনটা বেজে ওঠে। ফারিন সেদিকে তাকায়। ফোনের পর্দায় নীলা নামটি ভেসে উঠেছে। নামটি দেখে ফারিনের বুকের ভেতর অজানা এক অনুভূতি হয়।
কে নীলা? এত সকালে কেন ফোন দিচ্ছে? ফোনটা বেজেই চলেছে। ফারিন একবার ভাবে সিজানকে ডেকে তুলবে, কিন্তু তার সাহস হয় না। কিছুক্ষণ বাজার পর ফোনটা থেমে যায়। ঠিক তখনই সেজানের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে ফারিনকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে। সুপ্রভাত আমার ঘুমন্ত পরি। সিজানের মুখে এমন কথা শুনে ফারিন অবাক হয়। রাতের সেই রাগে মানুষটার সাথে সকালের এই মানুষটার কোনো মিল সে খুঁজে পাচ্ছে না। আমাকে আমাকে বিছানায় কে এনেছে? এই ঘরে আমরা দুজন ছাড়া আর কে আছে? তোর কি মনে হয় কোনো ভূত এসে তোকে তুলে এনেছে? ফারিন আর কিছু বলে না। সে বিছানা থেকে নামতে গেলেই সিজান তার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? স্নান ঘরে। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আয়, একসাথে নাস্তা করব। সিজান ফারিনের হাত ছেড়ে দেয়। ফারিন কোনো কথা না বলে স্নান ঘরে চলে যায়। সে যখন বেরিয়ে আসে তখন সিজান ঘরে ছিল না। সে তৈরি হয়ে নিচে নামতেই চিৎকার চেঁচামেচির শব্দ পায়। জরিনা বানো, ও জরিনা বানো, তুই আমার লুঙ্গি কই রাখছস? ভালোই ভালোই দিয়া যা, নইলে তোর চাকরি আমি খায়া দিমু। চাচা, আপনি কি পাগল হইছেন? আমি আপনার লুঙ্গি দিয়া কি করবো? রাইতে কয় খুইলা থুইছেন, সকালে উঠা আমার উপরে দোষ দিতাছেন। তুই ছাড়া আমার লুঙ্গি আর কে ধরব? এই বাড়িতে তুই আমার একমাত্র শত্রু। তুই আমার লুঙ্গিটারে সহ্য করতে পারস না। আমি নিশ্চিত তুই ওইটারে গায়েব করিয়া দিছস। আপনার কি মাথা খারাপ হইছে? আপনার লুঙ্গি আমি গায়েব করবো কে? আপনার ওই সিরা লুঙ্গির দিকে কেউ ফিরায়ও তাকাইব না। ফারিন অবাক হয়ে তাদের ঝগড়া দেখছিল। সিজন সোফায় বসে বিরক্ত মুখে কফি খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে এসব তার প্রতিদিনের অভ্যাস। চাচা, কি শুরু করছো সকাল সকাল? একটা লুঙ্গির জন্য পুরো বাড়ি মাথায় তুলেছ কেন? একটা লুঙ্গি মানে? ওইটা আমার সৌভাগ্যের লুঙ্গি আছিল। ওইটা পইরা যেই কামে যাই সফল হই। আর আজকে তুই দেখবি আমার দিনটাই খারাপ যাইব। ও ভাইজান, আপনি বিচার করেন, আমি কি উনার লুঙ্গি নিছি? সবাই মিলে চাচার লুঙ্গি খুঁজতে শুরু করে। ফারিন কি করবে বুঝতে না পেরে এক কোণায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ জরিনা বানু খাটের নিচে উকি দিয়ে চিৎকার করে ওঠে। পাইছি চাচা, আপনার লুঙ্গি পাইছি। সবাই খাটের নিচে তাকিয়ে দেখে চাচা সেই সৌভাগ্যের লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। চাচা লজ্জিত মুখে লুঙ্গিটা তুলে নেয়। তোমার লুঙ্গি খাটের নিচে, আর তুমি সকাল থেকে সবাইকে দোষ দিচ্ছ। তোমার এই পাগলামি কবে বন্ধ হবে? ঘুমের মধ্যে হয়তো পড়ে গেছে। যাওক, পাইছি, তাইতি শান্তি। সবাই আবার খাবার টেবিলে এসে বসে। নাস্তা করার সময় সিজান ফারিনের দিকে তাকায়। খাওয়া শেষ হলে তৈরি হয়ে নিবি। কেন? কোথাও যাব? হ্যাঁ। কোথায়? প্রশ্ন করতে মানা করেছি না? যা বলছি চুপচাপ তাই করবি। তোর বাবা মায়ের সাথে দেখা করতে যাবি। বাবার বাড়ির কথা শুনে ফারিনের মনে আনন্দের ঢেউ খেলে যায়। সে সিজানের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায়, কিন্তু সিজানের মুখে কোনো ভাবান্তর দেখা যায় না। তার মুখ আগের মতোই কঠিন এবং অনুভূতিহীন। ফারিন বুঝতে পারে না এই লোকটা আসলে কোনটা, যে তাকে রাতে পরম যত্নে বিছানায় শুয়ে দেয়, নাকি যে তাকে সকালে কঠিন আদেশে শাসায়। সিজানের কথা শুনে ফারিনের বুকের ভেতরটা এক অজানা আনন্দে নেচে ওঠে। সে দ্রুত তৈরি হয়ে নেয়। এতদিন পর সে তার বাবা মায়ের কাছে যাচ্ছে, এই ভাবনাটাই তার সব কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে দিয়েছে। সে যখন ঘর থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হলো, সিজান তার দিকে একবার তাকিয়ে থেকে কিছু না বলে এগিয়ে গেল। ফারিনও তার পেছন পেছন নীরবে হাঁটতে শুরু করলো। গাড়িতে বসার পর কিছুক্ষণের জন্য দুজনের মধ্যে কোনো কথা হলো না। ফারিনের মনে পড়ে যায় আছে তার বাড়ির দিকে, আর সিজান মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। বাড়ির কাছাকাছি আসতে সিজান গাড়ির গতি কমিয়ে দেয়। একটা কথা কান খুলে শুনে রাখ ফারিন। ফারিন কোনো উত্তর না দিয়ে সিজানের দিকে তাকায়। তুই ওখানে আমার স্ত্রী হিসেবে যাচ্ছিস। আমার সম্মান এখন তোর সাথে জড়িয়ে আছে। তোর বাবা মায়ের সামনে এমন কোনো কথা বা কাজ করবি না যাতে আমার মাথা নিচু হয়। আমি যা বলবো তুই শুধু মাথা নাড়বি, বাকি কথা আমি বলবো। যারা আমার সম্মান নিয়ে এক মুহূর্ত ভাবেনি, তাদের সামনে আপনার সম্মানের কথা আমি কেন ভাববো? কারণ তুই সিজানের বউ, আর সিজানের বউয়ের সম্মান কিভাবে আদায় করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। তুই শুধু চুপচাপ নাটকটা দেখে যাবি। ফারিন আর কোনো কথা বলে না।
গাড়িটা তার চিরচেনা বাড়ির সামনে এসে থামে। দারোয়ান সিজানের গাড়ি থেকে দেখে প্রথমে অবাক হলেও পরক্ষণেই দরজা খুলে দেয়। গাড়ি ভেতরে প্রবেশ করতে ফারিনের মা আয়েশা বেগম বারান্দা থেকে ছুটে বেরিয়ে আসেন। তার চোখে জল। আমার মা, আমার ফারিন ফিরে এসছে। ফারিন গাড়ি থেকে নামতে তার মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। ফারিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মায়ের স্নেহের পরশ পেয়ে তার এতদিনের জমানো কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। বাড়ির ভেতরে এসো, বাইরের লোকদের তামাশা দেখানোর কোনো দরকার নেই। মাসুদ ইকবালের কঠিন কণ্ঠস্বর শোনা যায়। তার চোখে সিজানের জন্য তীব্র ঘৃণা। সিজান কোনো ভাবান্তর না দেখে গাড়ি থেকে নামে এবং ফারিনের হাত ধরে তাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বসার ঘরে থমথমে পরিবেশ। মাসুদ ইকবাল সোফায় বসে আছেন, তার চোখে মুখে আগুন ঝরছে। কোন সাহসে তুমি আমার বাড়িতে পা রেখেছো? আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে জোর করে বিয়ে করে আবার আমারই সামনে এসে দাঁড়ানোর মতো স্পর্ধা তোমার হয় কি করে? শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে কেড়ে নেইনি, বাঁচিয়েছি। আপনি যাকে জামাই বানাচ্ছিলেন সেই শাহরিয়ার কেমন ছেলে তাকে আপনি একবারও খোঁজ নিয়ে দেখেছিলেন? সে যেমনই হোক, তোমার চেয়ে হাজার গুণে ভালো। অত্যন্ত সে তোমার মতো সন্ত্রাসী নয়। আমি সন্ত্রাসী হতে পারি, কিন্তু আমি আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু আপনি তো টাকার লোভে তাকে এক নরকে পাঠাতে যাচ্ছিলেন। বাবা, ফারিন তার বাবাকে এতটা উত্তেজিত হতে দেখে ভয় পেয়ে যায়। সে সিজানের হাত ছাড়িয়ে তার বাবার কাছে যেতে চায়, কিন্তু সিজান তার হাত আরো শক্ত করে ধরে রাখে। আমি এখানে আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আমি একটা সমাধানের পথ নিয়ে এসেছি। তোমার সাথে আমার কোনো সমাধান নেই। তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও, তারপর কথা হবে। ফারিনকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সে আমার স্ত্রী, তবে আপনার সম্মান আমি ফিরিয়ে দিতে পারি। সিজান তার সাথে নিয়ে আসা ফাইলটা মাসুদ ইকবালের দিকে এগিয়ে দেয়। আপনার কোম্পানির মালিকানা আমি নিয়েছি ঠিকই, কিন্তু আমি তা একা চালাতে চাই না। আমি চাই আপনি আগের মতোই সব দেখাশোনা করেন। আপনার কোম্পানির 20% মালিকানা আমি আপনার নামে ফিরিয়ে দিচ্ছি। মানে? মাসুদ ইকবাল অবাক হয়ে সিজানের দিকে তাকান। তিনি যা শুনছেন তা বিশ্বাস করতে পারছেন না। মানে খুব সোজা, আপনি আপনার সম্মান ফিরে পাবেন, আপনার কোম্পানি ফিরে পাবেন। বিনিময়ে আপনাকে শুধু দুটো কাজ করতে হবে। প্রথমত, আপনাকে সংবাদ সম্মেলন করে সবাইকে জানাতে হবে যে এই বিয়েটা আপনার সম্মতিতেই হয়েছে এবং আমি আপনার পছন্দের জামাই। দ্বিতীয়ত, শাহরিয়ার এবং তার বাবা আশরাফ চৌধুরীকে সামলাতে হবে। তাদের বোঝাতে হবে যে ফারিনের সাথে তাদের পরিবারের আর কোনো সম্পর্ক নেই। তুমি আমাকে কিনে নিতে চাও? আমি আপনাকে কিনছি না, আমি শুধু আমার স্ত্রীর সামাজিক সম্মানটুকু নিশ্চিত করছি। ফারিন যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার ব্যবস্থা করছি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার জেদ ধরে রেখে সবকিছু হারাবেন, নাকি আমার প্রস্তাব মেনে নিয়ে নিজের সম্মান ও কোম্পানি দুটোই বাঁচাবেন? মাসুদ ইকবাল স্তব্ধ হয়ে বসে থাকেন। সিজানের প্রস্তাব তাকে এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করে দিয়েছে। তিনি বুঝতে পারছেন এই মুহূর্তে সিজানের সাথে জেদ করার অর্থ হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। ওর প্রস্তাবটা মেনে নাও। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত রাজি হয়ে যাও। আমি আমার মেয়ের জীবনে আর কোনো অশান্তি চাই না। স্ত্রীর কথায় মাসুদ ইকবাল মুখ তুলে ফারিনের দিকে তাকান। মেয়ের ছলো ছলো চোখ দেখে তার কঠিন মনটা গলে যায়। তিনি পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে ফেলেন। আমি তোমার প্রস্তাবে রাজি। সিজানের মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটে ওঠে। ফারিন অবাক হয়ে সিজানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা শুধু শক্তি দিয়ে সবকিছু জয় করে না, বুদ্ধির খেলাতেও সে সমান পারদর্শী। তারা যখন ফিরে আসছিল তখন পরিবেশটা অনেকটাই শান্ত। বাড়িতে বসে ফারিন কোনো কথা বলছিল না। সে শুধু ভাবছিল সিজান আসলে কি চায়, তার উদ্দেশ্যটা কি। আপনি এমনটা কেন করলেন? কোনটা? আমার বাবাকে তার কোম্পানি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব কেন দিলেন? আপনি তো সবকিছু কেড়ে নিতে পারতেন। পারতাম, কিন্তু আমি তোর চোখে তোর বাবার জন্য ঘৃণা দেখতে চাই না। তুই তোর পরিবারকে ভালোবাসিস, আমি সেটা জানি। আমি চাই না আমার জন্য তুই তোর পরিবার থেকে দূরে সরে যাস। সিজানের কণ্ঠে ফারিন প্রথমবারের মতো এক ধরনের কোমলতা খুঁজে পায়। আপনি আসলে কি চান সিজান? আমি শুধু তোকে চাই ফারিন, তোর সবটা জুড়ে শুধু আমি থাকতে চাই। তোর হাসি, তোর কান্না, তোর রাগ,
তোর ভালোবাসা সব কিছুর অধিকার শুধু আমার থাকবে। আর সেই অধিকার পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবীর বিরুদ্ধেও লড়তে হয়, আমি লড়ব। সিজানের তীব্র আবেগ মেশানো কথাগুলো ফারিনের হৃদয়ে গিয়ে আঘাত করে। সে আর কোনো প্রশ্ন করতে পারে না, শুধু চুপচাপ বাইরে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এই নেশার ঘোর থেকে তার কি আদৌ কোনোদিন মুক্তি মিলবে। সিজান আর ফারিন যখন বাড়িতে এসে পৌঁছায় তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। পুরোটা পথ দুজনের মধ্যে আরেকটিও কথা হয়নি। ফারিনের মন জুড়ে চলছে তোলপাড়। সে একবার তার বাবা মায়ের জন্য স্বস্তি পাচ্ছে, আবার পরক্ষণে সিজানের অচেনা রূপ দেখে ভয় পাচ্ছে। এই লোকটা এত জটিল, এত রহস্যময় কেন? তার উদ্দেশ্য বোঝার ক্ষমতা যেন ফারিনের নেই। বাড়িতে ঢুকে ফারিন দেখলো ড্রয়িং রুমে কেউ নেই। পুরো বাড়িটা কেমন অস্বাভাবিক শান্ত। সিজান তার দিকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। ফারিনও তাকে অনুসরণ করে। নিজের ঘরে এসে ফারিন যেন হাফ ছেড়ে বাঁচল। তার মনে হচ্ছে ঘরটাই এখন তার একমাত্র আশ্রয়, আবার এই ঘরটাই তার সবচেয়ে বড় কারাগার। তোর যা যা দরকার জরিনাকে বললেই এনে দেবে, আর আমার অনুমতি ছাড়া এই ঘরের বাইরে এক পাও ফেলবি না। মানে আমি কি এখন ঘর থেকেও বের হতে পারবো না? না, কেন, আমি কি বন্দি? তুই আমার স্ত্রী, আর আমার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। শাহরিয়ার এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। সিজন কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায়। ফারিন দরজার দিকে তাকিয়ে থাকে। লোকটা তার জন্য চিন্তা করে নাকি তাকে নিজের অধিকারে রাখতে চায়, এই প্রশ্নের উত্তর সে খুঁজে পায় না। সে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দেয়। হঠাৎ করে বাড়ির পেছন দিক থেকে তীব্র চিৎকারের শব্দ ভেসে আসে। প্রথমে একজন পুরুষের আর্তনাদ, তারপর একজন নারীর প্রত্যুত্তর। ফারিন ধর মরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। শব্দটা ছাদে বা তার কাছাকাছি কোথাও থেকে আসছে। কৌতূহল বশত সে ঘরের বারান্দার দিকে এগিয়ে যায়। অরে আমার সব গেল রে, জরিনা বানু, তুই আমার ইজ্জতটারে আকাশে উড়াই দিলি। আজকা হয় তুই থাকবি, নয় আমি থাকমু। আমার লুঙ্গি, আমার স্বাদের লুঙ্গি রে। চাচা, খালি খালি আমার দোষ দিতাছেন কে? আমি কি আপনার লুঙ্গির মধ্যে পাখা লাগাইয়া দিছি যে উইরা যাইব? বাতাসে কাপড় শুকাইতে দিছিলাম, লগে আপনার লুঙ্গিও দিছিলাম। এখন বাতাসে উইরা যাইব, হেডাও কি আমার দোষ? ফারিন বারান্দা থেকে উকি দিয়ে দেখে পাশের বাগানের সবচেয়ে উঁচু আম গাছের মগ ডালে চাচা সে সৌভাগ্যের লুঙ্গিটা পতাকার মতো উঠছে, আর নিচে হাফ প্যান্ট পরে চাচা লাফালাফি করছে। তার এক হাতে ঝাঁটা, অন্য হাতে অসহায় ভঙ্গি। পাশে জরিনা বানু একটা লম্বা বাঁশ নিয়ে লুঙ্গিটা নামানোর বৃথা চেষ্টা করছে। তুই বাঁশ দিয়া খোসা মারস কেন? এমনি খোসাইলে তো লুঙ্গি ছিঁড়া যাইব, আমার ইজ্জতের নিশানাটার থাকবো না। তাইলে কি করমু? গাছে উইঠা আপনার লুঙ্গি পাড়াই আনমু? আমার কি আর কাম কাজ নাই? তোর তো কোনো কামই নাই, সারাদিন খালি আমার লগে পেঁচাল পারস। ওই দেখ দেখ বাতাসে কেমনে উঠতাছে। ওরে কেউ আমারে বাঁচা, আমার লুঙ্গিটার বুঝি ফিরত আইব না। জরিনা এবার বাঁশ দিয়ে খুব জোরে একটা খোঁচা মারে, কিন্তু লুঙ্গিটা ডাল থেকে খোলার বদলে বাতাসে আরো এক পাক খেয়ে অন্য একটা ডালে আরো শক্তভাবে আটকে যায়। ওই সর্বনাশী, তুই করলি কি এটা? আমার একদম ফকির বানায় সারবি দেহি। কি হচ্ছে কি এখানে? তোমাদের দুজনের চিৎকারে তো বাড়িতে থাকাই মুশকিল হয়ে পড়েছে। সিজান কখন যে নিচে নেমে এসেছে তা কেউ খেয়াল করেনি। সে বিরক্ত মুখে চাচা জরিনার দিকে তাকায়। দেখ ভাতিজা, দেখ এই জরিনা আমার লুঙ্গিটা গাছে ঝুলাই দিছে, এখন আমার ইজ্জত লইয়া টানাটানি। তোমার লুঙ্গি গাছে উঠলো কি করে? ভাইজান, আমি শুকাইতে দিছিলাম, বাতাসে উইরা গেছে। সিজান একবার গাছের ডালে পথপথ করে উঠতে থাকা লুঙ্গিটার দিকে তাকায়, তারপর তাকায় বারান্দায় দাঁড়িয়ে থাকা ফারিনের দিকে। ফারিন এতক্ষণ ধরে মুখ চেপে এসে হাসি আটকানোর চেষ্টা করছিল, কিন্তু চাচার অসহায়ত্ব এবং জরিনার কাণ্ড দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খিলখিল করে হেসে ওঠে সে। তার হাসির শব্দ শুনে সিজান, চাচা, জরিনা সবাই তার দিকে তাকায়। সিজান এক দৃষ্টিতে ফারিনের দিকে তাকিয়ে থাকে। বিয়ের পরে প্রথম সে ফারিনকে মন খুলে হাসতে দেখল। ফারিনের হাসিতে যেন চারপাশের সবকিছু সুন্দর হয়ে গেছে। সিজানের কঠিন মুখটা মুহূর্তের জন্য নরম হয়ে আসে। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা ফুটে ওঠে, যা সে খুবই দ্রুত আড়ালো করে নেয়। তোমরা দুজন এখান থেকে সরো, একটা সামান্য কাজও ঠিক মতো করতে পারো না। সিজন বাগানের এক কোণায় রাখা একটা মই এনে গাছের সাথে লাগায়, তারপর অবলীলায় তরতর করে গাছে উঠে লুঙ্গিটা নামিয়ে আনে। চাচা লুঙ্গিটা হাতে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। আহারে আমার মানিক, আয় বাবা, বুকে আয়। চাচা লুঙ্গিটাকে বুকে জড়িয়ে ধরে বাড়ির ভেতরে চলে যান। জরিনাও তার পেছন পেছন বক বক করতে করতে চলে যায়। সন্ধ্যার পর
ফারিন ঘরে বসে একটা বই পড়ছিল। সিজান ঘরে প্রবেশ করে তার পাশে এসে বসে। হাসতে তো জানিস তাহলে? আমি তো ভেবেছিলাম আমার ভয়ে হাসতেই ভুলে গেছিস। ফারিনের বুকটা ছ্যাদ করে ওঠে। সে বই থেকে মুখটা তুলেই জবাব দেয়। হাসার মতো কিছু ঘটলে তো হাসবই। আমার সাথে থাকলে তোর জীবনে হাসার মতো অনেক কিছুই ঘটবে ফারিন, শুধু একটু বিশ্বাস করতে শেখ। সিজানের কণ্ঠের কোমলতা ফারিনকে অবাক করে। এই সুযোগে তার মনে পুষে রাখা প্রশ্নটা সে করেই ফেলে। একটা প্রশ্ন ছিল। বল। সেদিন সকালে আপনার মুঠোফোনে নীলা নামের একজন ফোন করেছিল, কে উনি? নীলা নামটা শোনার সাথে সাথে সিজানের মুখের কোমল ভাবটা মিলিয়ে যায়। তার চোখ আবার আগের মতো কঠিন আর শীতল হয়ে ওঠে। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে কয়েক ডিগ্রি নেমে গেছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার অধিকার আমি তোকে দেইনি। আমি আপনার স্ত্রী, আপনার সম্পর্কে জানার অধিকার আমার আছে। কোনো অধিকার তোর নেই। আমি তোকে যতটুকু জানাবো তুই শুধু ততটুকুই জানবি, এর বাইরে যাওয়ার চেষ্টা করবি না, মনে থাকে যেন। সিজান একটা কথাও আর না বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ফারিন হতভম্ব হয়ে বসে থাকে। যে মানুষটা কিছুক্ষণ আগেও তার হাসিতে মুগ্ধ হচ্ছিল, সেই মানুষটাই একটা নামের কথা শুনে এতটা বদলে গেল। কে নীলা? কি রহস্য লুকিয়ে আছে তার আড়ালে? ফারিনের মনে প্রশ্নের ঝড় ওঠে। সে বুঝতে পারে এ বাড়ির রহস্যের জাল ভেদ করা তার জন্য মোটেও সহজ হবে না। সিজান হনহন করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ফারিন কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। ঘরের শীতল স্তব্ধতা যেন তাকে গ্রাস করতে আসছে। নীলা এই একটা নাম শোনার পর লোকটার এমন ভয়ঙ্কর পরিবর্তন সে বিশ্বাসই করতে পারছে না। যে চোখে কিছুক্ষণ আগেও মুগ্ধতা ছিল, সেই চোখে সে দেখেছে শীতল ঘৃণা। কেন? কে নীলা? কি এমন রহস্য জড়িয়ে আছে তার সাথে যা সিজানকে এতটা অস্থির করে তোলে? না, এভাবে আর চলবে না, আমাকে জানতেই হবে। ফারিন মনে মনে প্রতিজ্ঞা করে সে আর সিজানের হাতের পুতুল হয়ে থাকবে না। এই রহস্যের শেষ সে দেখেই ছাড়বে। তার আর ভয় করছে না, বরং মনের ভেতর এক ধরনের জেদ তৈরি হচ্ছে। সে বুঝতে পারছে এবারের প্রতিটা সদস্যই কোনো না কোনো রহস্যের জাল দিয়ে আবৃত। হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ে। নিচ থেকে ভেসে আসছে অদ্ভুত এক সুর। কে যেন খুব বেসুরে গান গাওয়ার চেষ্টা করছে। সাথে সাথে অদ্ভুত বাজনার শব্দ, যা সম্ভবত কোনো হাড়ি পাতিল পিটিয়ে তৈরি করা হচ্ছে। কৌতূহল নিয়ে ফারিন বারান্দায় এসে দাঁড়ায়। নিচের বাগানে এক অভূতপূর্ব দৃশ্য। চাচা তার সেই উদ্ধার করা লুঙ্গিটা কোমরে জড়িয়ে মনের সুখে নাচছেন আর গলা ছেড়ে গাইছেন। তার গানের বিষয়বস্তু সেই লুঙ্গি। ও আমার আদরের লুঙ্গি, তুই যে আমার পরাণের সঙ্গী রে, তোর মতো আপন কেহ নাই, তুই আমার নয়নের মনি রে। গরমেতে দিস শীতল হাওয়া, শীতেতে দিস তোরে ছাড়া একলা ঘরে আমার আসে না রে ঘুম। কখনো তুই যাস রে উড়ে, কখনো যাস খুলে, তবুও চাচা তোরে ছাড়া থাকে না একে ভুলে রে। ও আমার সাদের লুঙ্গি, তুই যে বড় রঙিন রে। চাচার গানের তালে তালে জরিনা বানু পাশে রাখা একটা বালতিতে কাঠি দিয়ে বাড়ি দিয়ে যাচ্ছে আর মুখ বাঁকিয়ে চাচার দিকে তাকাচ্ছে। ও চাচা থামেন, আপনার গান হই না তো গাছের পাতাও ঝইরা পড়ব। কি গান লাগাইছেন সকাল থেইকা? একটা লুঙ্গির লাইগা এত পিরিত, মাইন্সে দেখলে কইব কি? তুই কি বুঝবি লুঙ্গির মর্ম? আরে এইটা শুধু লুঙ্গি না, এইটা হইল পুরুষের আরাম, পুরুষের শান্তি। যা, তুই এখান থেকে যা, আমার গানের তাল কাটা দিবি না। আমার মন আজকে খুব খুশি। খুশি তো থাকবই, হারানো মানিক খুঁজা পাইছেন। এখন তো নাচবেন গাইবেন, কিন্তু আমার কানের পোকা তো বাইর হইয়া গেল। তাদের এক খুনসুটি দেখে ফারিনের মুখে আবার হাসি ফুটে ওঠে। এই বাড়িটা আসলে অদ্ভুত। এখানে যেমন আছে রহস্য আর ভয়, তেমনি আছে নির্মল আনন্দ আর পাগলামি। সে নিচে নেমে আসে। জরিনা তাকে দেখে এগিয়ে আসে। ভাবি, দেখছেন নি কাণ্ড? একটা লুঙ্গির লাইগা কি করতাছে? ভাইজান কই? উনি বাইরে গেছেন। হ, ভাইজানের মন মেজাজ বোঝা বড় দায়। এই 1 মিনিটে হাসে তো পরে মিনিটে রাগ কইরা সব ভাইঙা ফালাইব। আপনি একটু সাবধানে থাকেন ভাবি। ধন্যবাদ জরিনা, আমি খেয়াল রাখবো। জরিনার কথায় ফারিন বুঝতে পারে সিজানের এই অদ্ভুত আচরণের সাথে বাড়ির সবাই পরিচিত। অন্যদিকে শহরের এক অভিজাত বাড়িতে শাহরিয়া তার বাবা আশরাফ চৌধুরীর সামনে বসে আছে। তার চোখে মুখে এখনো অপমানের জ্বালা। বাবা, আমি এর প্রতিশোধ নেবই।
সিজান আমার জীবনটা শেষ করে দিয়েছে, সবার সামনে আমাকে অপমান করেছে। আমি ওকে ছাড়বো না। মাথা গরম করিস না শাহরিয়ার, আমি খোঁজ নিয়েছি। ছেলেটা যেমন তেমন নয়, তার ক্ষমতার উৎস অনেক গভীরে। সরাসরি ওর সাথে লাগতে গেলে আমাদেরই ক্ষতি হবে। তাহলে কি করব আমরা? ফারিনকে ভুলে যাব? আমার এত বড় অপমান আমি মুখ বুজে সহ্য করব? না, শত্রুকে সামনে থেকে আঘাত করা না গেলে পিছন থেকে করতে হয়। ওর শক্তি যেমন আছে, দুর্বলতাও নিশ্চয়ই আছে। আমাদের সিজানের দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে। কিভাবে? ওর অতীত খুঁজে বের করো। ও কোথায় থেকে এসেছে, ওর টাকার উৎস কি, ওর জীবনে কী কী আছে, সব কিছু জানতে হবে। এমন কোনো গোপন কথা নিশ্চয় আছে যা দিয়ে ওকে ঘায়েল করা যাবে। আমি এখনই লোক লাগাচ্ছি। ওর জীবনের প্রতিটা পাতা আমি খুঁজে বের করব। ওর এমন কোনো দুর্বলতা আমি খুঁজে বের করবো যা দিয়ে ওকে মেরে রাস্তায় নামিয়ে ছাড়বো। শাহরিয়ারের চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে জানে না এই আগুন জ্বালাতে গিয়ে সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। রাত গভীর হয়েছে। ফারিন ঘরে বসে বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার মন বসছিল না। সে সিজনের জন্য অপেক্ষা করছে কখন ফিরবে সে, কেন তার উপর এতটা রাগ করলো। এসব ভাবতে ভাবতে সে যে কখন এই চেয়ারেই ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। অনেক রাতে সিজান ঘরে ফেরে। সে দেখে ফারিন চেয়ারে মাথা রেখে ঘুমিয়ে আছে। তার অবাধ্য চুলগুলো মুখের উপর এসে পড়েছে। সিজান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর খুব সাবধানে সে ফারিনকে কোলে তুলে নেয়। ফারিন ঘুমের ঘোরে বলে ওঠে, কে? আমি। চুপ করে ঘুমা। সিজান তাকে বিছানায় এনে আলতো করে শুয়ে দেয়। চাদরটা ভালো করে তার গায়ে জড়িয়ে দেয়। ফারিনের কপালে আলতো করে হাত বুলিয়ে দেয় সে। কিছু প্রশ্ন উত্তর না পেলেই ভালো। ফারিন, আমি চাই না আমার অতীতের ছায়া তোর বর্তমানকে নষ্ট করুক। তুই শুধু আমার। তোকে সুরক্ষিত রাখাটাই আমার একমাত্র কাজ। ফারিন পুরোপুরি ঘুম ছিল না। সে সিজানের প্রতিটা কথা শুনেছে। তার মনে হলো সিজানের রাগটা তার উপর নয়, বরং অন্য কিছুর উপর। লোকটার শীতল আচরণের পেছনে হয়তো লুকিয়ে আছে গভীর কোনো যন্ত্রণা। ফারিন চোখ না খুলে সিজানের উপস্থিতি অনুভব করতে থাকে। তার মনে সিজানের জন্য এক নতুন অনুভূতির জন্ম হয়। ঘৃণা বা ভয়ের বদলে সেখানে জন্ম নেয় এক ধরনের মায়া। সকালের আলোয় ঘরটা ভরে গেছে। ফারিন চোখ খুলে দেখে সে সিজানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সিজানের বলিষ্ঠ হাতটা তার কোমর জড়িয়ে রেখেছে পরম নিশ্চিন্তে। কাল রাতের কথাগুলো মনে পড়তেই ফারিনের বুকের ভেতরটা মোচড় দিয়েছে। আমি চাই না আমার অতীতের ছায়া তোর বর্তমানকে নষ্ট করুক। সিজানের এই কথাগুলো তার কানে এখনো বাজছে। লোকটার এই অচেনা যত্নশীল লোকটা ফারিনকে বারবার অবাক করে দিচ্ছে। সে খুব সাবধানে সিজানের বুক থেকে মাথা তুলে উঠে বসতে চায়, কিন্তু পারে না। সিজানের হাতের বাঁধন আরো শক্ত হয়ে যায়। আরো কিছুক্ষণ থাক। ফারিন চমকে তাকায়। সিজান চোখ না খুলেই কথাগুলো বলছে। তার মানে সে জেগেই ছিল। ফারিনের মুখ লজ্জায় লাল হয়ে যায়। ছাড়ুন, আমাকে উঠতে হবে। কেন? আমার বুকে থাকতে তোর কি খুব অসুবিধা হচ্ছে? ফারিন কোনো উত্তর দেয় না। সিজান এবার চোখ খোলে। তার চোখে আজ কোনো রাগ বা শীতলতা নেই। আছে এক গভীর দৃষ্টি যা ফারিনের ভেতর পর্যন্ত দেখে নিতে পারে। যা, তৈরি হয়ে নে। সিজান ফারিনকে ছেড়ে দিয়ে বিছানা উঠে বসে। ফারিন দ্রুত স্নান ঘরে চলে যায়। সে যখন ফিরে আসে তখন সিজান বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। ফারিন কিছুক্ষণ ইতস্তত করে রান্নাঘরের দিকে চলে যায়। সে নিজের জন্য আর সিজানের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসে। আপনার কফি। ফারিন কফির কাপটা সিজানের দিকে বাড়িয়ে দেয়। সিজান অবাক হয়ে তার দিকে তাকায়। আমি তোকে বানাতে বলিনি। জানি, আমার ইচ্ছে হলো তাই বানালাম। ফারিনের শান্ত উত্তরে সিজানের মুখের কঠিন ভাবটা কিছুটা নরম হয়ে আসে। সে ফারিনের হাত থেকে কফির কাপটা নেয়। ফারিন ঘুরে চলে যেতে নিলে সিজান তার হাত ধরে ফেলে। আমার সাথে বারান্দায় আয়। ফারিন আর আপত্তি করে না। সে সিজানের সাথে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সকালে মিষ্টি রোদ আর ঠান্ডা বাতাস তাদের দুজনকে ছুঁয়ে দিচ্ছে। তুই কি জানিস আমাদের দেখা এটা প্রথম নয়? মানে? আমি তো আপনাকে সেদিন প্রথম দেখেছিলাম। তুই দেখেছিস, আমি দেখেছি। আমি তোকে চিনি তোর ছোটবেলা থেকে। ফারিন বিস্ময় নিয়ে সিজানের দিকে তাকায়। অনেক বছর আগে, তোর যখন বছর 7 বয়স, তোদের গ্রামের বাড়ির পাশের পুকুরে তুই ডুবে যাচ্ছিলি। তোর কি কিছু মনে আছে? সিজানের কথায় ফারিনের কপালে চামড়ার ভাঁজ পড়ে। সে চোখ বন্ধ করে অতীত মনে করার চেষ্টা করে।
ঝাপসা কিছু ছবি তার মনে ভেসে ওঠে। পুকুরের সবুজ জল, দমবন্ধ হয়ে আসা অনুভূতি, আর কেউ একজন তাকে টেনে তুলছে, কিন্তু মুখটা তার মনে নেই। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে, কিন্তু আমি আমি প্রায় মরেই যাচ্ছিলাম, কিন্তু কেউ একজন আমাকে বাঁচিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। আমি ছিলাম সেই কেউ একজন। ফারিনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে অবিশ্বাস্য দৃষ্টিতে সিজানের দিকে তাকিয়ে থাকে। সেদিন তোকে বাঁচাতে গিয়ে আমার নিজের জীবন বিপন্ন হয়েছিল। পুকুরের নিচে থাকা একটা ভাঙা কাঁচ আমার পায়ে ঢুকে যায়। সিজান তার পাজামাটা সামান্য তুলে ফারিনকে তার পায়ের গোড়ালির কাছে থাকা একটা লম্বা পুরনো ক্ষতের দাগ দেখায়। এই দাগটা সেই দিনের স্মৃতি। তুই তখন ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি, আর তোর বাবা মা হয়তো চাননি সেই ভয়ঙ্কর স্মৃতি তোর মনে থাকুক, তাই তারা আর কখনো এই বিষয়টা তোর সামনে তোলেনি। কিন্তু আমি তোকে ভুলতে পারিনি ফারিন। সেদিন থেকে তুই আমার ভাবনার জগতে মিশে আছিস, আমার প্রতিটা নিঃশ্বাসে তুই আছিস। ফারিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে ভাবতেও পারছে না যে মানুষটাকে সে এতদিন ধরে অত্যাচারী, জোর দখলকারী ভেবে এসেছে, সে মানুষটাই একদিন তার জীবন বাঁচিয়েছিল, তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে। আমার সত্যি কিছু মনে নেই। আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনাকে। ফারিন কান্নায় ভেঙে পড়ে। তার নিজের খুব অপরাধী মনে হচ্ছে। সিজান কফির কাপটা পাশে রেখে ফারিনের সামনে এসে দাঁড়ায়। তার স্পর্শে কোনো জোর ছিল না, ছিল শুধু গভীর মমতা। সে দুই হাতে ফারিনের মুখটা তুলে ধরে তার চোখের জল মুছে দেয়। তোর কোনো দোষ নেই, তুই তো কিছু জানতি না, কাঁদিস না, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। ফারিন এবার তার চোখ সরিয়ে নেয় না। সে সিজানের চোখের গভীরে তাকিয়ে থাকে। যে তীব্র ভালোবাসা সে এতদিন দেখে এসেছে, তার উৎস সে আজ খুঁজে পেয়েছে। এই ভালোবাসাটা হুট করে তৈরি হওয়া কোনো আকর্ষণ নয়, এর শিকড় অনেক গভীরে। সিজান ধীরে ধীরে ঝুঁকে এসে ফারিনের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। ফারিনের পুরো শরীর কেঁপে ওঠে, কিন্তু এবার ভয় নয়, এক অজানা ভালো লাগার আবেশে। সিজানের চুম্বনে কোনো জোর ছিল না, ছিল শুধু সঞ্চিত ভালোবাসার অধিকারবোধ। ফারিনের মনে হলো এতদিন পর সে যেন ঠিক জায়গায় এসে পৌঁছেছে, যেখানে সে সম্পূর্ণ নিরাপদ। সে তার সব দ্বিধা, সব ভয় ভুলে গিয়ে সিজানের ভালোবাসায় নিজেকে সঁপে দেয়। তার হাত দুটো সিজানের গলা জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর সিজান যখন তাকে ছেড়ে দেয়, তখন দুজনেরই শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে। ফারিন লজ্জায় সিজানের বুকে মুখ লুকায়। সিজান তাকে আলতো করে নিজের বাহু বন্ধনে জড়িয়ে ধরে। এখন থেকে তুই শুধু আমার স্ত্রী নস, আমার জীবনের অংশ, আমার সবকিছুর উপর তোর অধিকার। কিন্তু নীলা কে? ফারিনের প্রশ্নে সিজানের শরীরে পেশিগুলো শক্ত হয়ে ওঠে। সে ফারিনকে নিজের হাতে আলতো করে ছাড়িয়ে দেয়। কিছু অতীত না ঘাটলেই ভালো ফারিন, সময় হলে আমি তোকে সবকিছু বলবো। এখন শুধু এইটুকু জেনে রাখ, তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফারিন আর জোর করে না। সে বুঝতে পারে সিজান তাকে সত্যিটা বলবে, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সে সিজানের বুকে আবার মাথা রাখে। বাইরের পৃথিবী, তাদের চারপাশের সংকট, সব কিছু ভুলে গিয়ে তারা দুজন সেই মুহূর্ত একে অপরের অস্তিত্বে হারিয়ে যায়। আজ তাদের সম্পর্কের বরফটা যেন গলে যেতে শুরু করেছে। আগের রাতের সেই অন্তরঙ্গ মুহূর্তটা সিজান আর ফারিনের মধ্যকার অদৃশ্য দেয়ালটাকে যেন অনেকটাই ভেঙে দিয়েছে। সকালটা শুরু হয় এক নতুন আবেশে। ফারিন যখন ঘুম থেকে উঠে, তখন সিজান তার দিকে তাকিয়েছিল, কিন্তু সেই দৃষ্টি আজ কোনো কর্তৃত্ব ছিল না, ছিল মুগ্ধতার ভালোবাসা। আপনি ঘুমাননি? তোর মুখটা যখন চোখের সামনে থাকে, তখন ঘুম আমার কাছে বিলাসিতা মনে হয়। সিজানের কথায় ফারিনের গাল দুটো লাল হয়ে যায়। সে লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। এ প্রথম সিজানের বলা কোনো কথা তার কাছে আদেশের মতো শোনায়নি, বরং অধিকার আর ভালোবাসার প্রকাশ মনে হয়েছে। তারা যখন একসাথে নাস্তা করতে নিচে নামে, তখন বাড়ির পরিবেশটা অন্যরকম লাগে। চাচার জরিনার খুনসুটি চলছিল ঠিকই, কিন্তু তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সিজান আর ফারিন। চাচা দেখছেন নি, ভাইজানের মুখ তো আজকা একদম সন্দেহ লাহান হাসতাছে, মনে হয় ভাবির লগে পিরিতবান ডাকছে। চুপ থাক জরিনা, নজর দিবি না খবরদার। আমার ভাতিজা খুশি থাকলেই আমি খুশি। কিরে, ভাতিজা বৌমার হাতের জাদু না কিরে? তোর তো দেখি চেয়ারেই বদলায় গেছে। চাচা তুমিও না? সিজান হাসতে হাসতে চাচার কথায় সায় দেয়। ফারিন লজ্জায় মাথা নিচু করে খাচ্ছিল। এবারে সবকিছু তার কাছে ধীরে ধীরে আপন মনে হতে শুরু করেছে। ভয় কেটে গিয়ে সেখানে স্থান করে নিচ্ছে এক ধরনের অধিকারবোধ।
অন্যদিকে শাহরিয়ারের বাংলোতে চলছিল অন্য এক পরিকল্পনা। তার ভাড়া করা তদন্তকারী তার সামনে এসে দাঁড়ায়। স্যার, জিশান সাহেবের বিরুদ্ধে সরাসরি কোনো দুর্বলতা খুঁজে পাওয়া যায়নি। উনি খুবই প্রভাবশালী এবং তার অতীতের রেকর্ড একদম পরিষ্কার। তাহলে কিছুই কি পেলে না? একটা নাম পেয়েছি স্যার। তার বিশ্ববিদ্যালয়ের পুরনো কাগজপত্রে আর বন্ধুদের মুখে এক মেয়ের নাম বারবার ফিরে এসেছে, নীলা। শোনা যায় তাদের মধ্যে খুবই গভীর সম্পর্ক ছিল, কিন্তু একটা বড় গোলমালের কারণে সেই সম্পর্কটা খুব খারাপভাবে ভেঙে যায়। তারপর থেকে জিশান সাহেব আরও বেশি চুপচাপ আর একরোখা হয়ে যান। নীলা? শাহরিয়ারের চোখে এক ক্রূর হাসি ফুটে ওঠে। সে তার কাঙ্ক্ষিত চাবিকাঠিটা পেয়ে গেছে। এই মেয়েকেই আমার চাই। ওকে খুঁজে বের করো। আমি ওর মুখ থেকেই সিজানের সব গোপন কথা বের করব। ওর অতীত দিয়েই আমি ওর বর্তমানকে ধ্বংস করে দেব। শাহরিয়ার এক নতুন খেলায় মেতে ওঠে, যার পরিণাম সম্পর্কে সে বিন্দুমাত্র অবগত হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর সিজান ফারিনের ঘরে আসে। তৈরি হয়ে নে, কোথায় যাব? আজ তোকে আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যাব, যেখানে আমি একা একা যাই, কিন্তু আজ থেকে তুই আমার সঙ্গী হবি। সিজানের কথায় ফারিনের মনটা ভালো হয়ে যায়। সে সুন্দর করে তৈরি হয়ে নেয়। সিজান তাকে নিয়ে শহর থেকে অনেক দূরে নদীর ধারে এক নিরিবিলি জায়গায় এসে গাড়ি থামায়। জায়গাটা আসলেই খুব সুন্দর। শান্ত নদী, সবুজের সমারোহ, পাখির কলরব, সব মিলিয়ে এক ড্রিমি পরিবেশ। তারা দুজন পাশাপাশি হাঁটছিল। অনেকদিন পর ফারিন এমনভাবে মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পারছে। জায়গাটা খুব সুন্দর। যখনই আমার মন খুব অশান্ত থাকে আমি এখানে চলে আসি। এখানকার নিস্তব্ধতা আমার ভেতরে ঝড়টাকে শান্ত করে দেয়। আপনার মনেও ঝড় ওঠে? আমি তো ভেবেছিলাম আপনি শুধু ঝড় তুলতেই জানেন। ফারিনের ঠাট্টার সুরে বলা কথা শুনে সিজান হেসে ফেলে। আমার ভেতরে ঝড়টা তুই দেখিসনি বলেই এমন কথা বলছিস। সেই ঝড়ের নামটাও তুই। সিজানের গভীর দৃষ্টির সামনে ফারিন বেশিক্ষণ চোখ রাখতে পারে না। সে অন্যদিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ তার পাশাপাশি বসে নদীর বয়ে চলা দেখে। আজকের এই বিকেলটা তাদের দুজনের জন্যই ছিল এক নতুন পাওয়া। কোনো ভয়, কোনো দ্বিধা তাদের মধ্যে ছিল না। ছিল শুধু নির্মল শান্তি আর একে অপরের সঙ্গ। সন্ধ্যায় তারা যখন বাড়ি ফিরে তখন ফারিনের মন আনন্দে ভরপুর ছিল। সে ভাবছিল হয়তো তাদের জীবনটা এবার সত্যিই সুন্দর হতে চলেছে। ঘরে ফিরে এসে পোশাক পাল্টাতে যায়। ঠিক তখনই তার মুঠোফোনে একটা বার্তা আসার শব্দ হয়। একটা অপরিচিত নাম্বার থেকে বার্তাটা এসেছে। ফারিন বার্তাটা খুলতেই তার বুকের ভেতরটা যেন জমে বরফ হয়ে যায়। ভেতরে কোনো লেখা নেই, আছে শুধু কয়েকটা ছবি। সেজান আর অন্য একটা মেয়ের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি। এটা পরম আদরে সিজানকে জড়িয়ে ধরে আছে। একটা ছবিতে সিজান মেয়েটার কপালে গভীর আবেগে চুমু খাচ্ছে, আর শেষ ছবিটার নিচে একটা লাইন লেখা, যাকে তুমি নিজের ভাবছ সে আজও আমারই নেশায় আসক্ত। ফারিনের হাত থেকে মুঠোফোনটা পড়ে যায়। তার পুরো পৃথিবী যেন এক মুহূর্তে দুলে ওঠে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যে বিশ্বাসটা এত কষ্টে সে গড়তে শুরু করেছিল তা এক নিমিষে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই সেজান হাসি মুখে ঘরে প্রবেশ করে। কিরে, এখনো তৈরি হোসনি? চল আজ রাতে বাইরে খাবো। সিজানের কথা শেষ হওয়ার আগেই সে ফারিনের দিকে তাকিয়ে থেমে যায়। ফারিনের ফ্যাকাশে মুখ আর ছলছল চোখ দেখে তার ভেতরটা ছ্যাদ করে ওঠে। কি হয়েছে ফারিন? তোকে এমন দেখাচ্ছে কেন? ফারিন কোনো কথা না বলে নিচ থেকে মুঠোফোনটা তুলে সিজানের সামনে ধরে। তার হাত কাঁপছে। এসব এসব কি সিজান? কে এই মেয়ে? এটাই কি আপনার সেই অতীত যা আপনি আমার কাছ থেকে লুকাতে চেয়েছিলেন? সিজান ছবিগুলো দেখার সাথে সাথে তার মুখের হাসি মিলিয়ে যায়। তার চোখ দুটো কঠিন হয়ে ওঠে। ফারিন তার এই চেহারা দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভেবেছিল সিজান হয়তো লজ্জিত হবে, তাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু সিজানের চোখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু তীব্র রাগ। তোকে কে পাঠিয়েছে এসব বল। সিজানের ধমকে ফারিনের কান্নায় বাঁধ ভেঙে যায়। সিজানের রাগটা যে ছবি প্রেরকের উপর, ফারিনের উপর নয়, সেটা সে বুঝতে পারে না। তার মনে হয় সিজান তার সত্য ধরা পড়ে যাওয়ায় রেগে গেছে। তার মানে এসব সত্যি? আপনি আমাকে ঠকিয়েছেন? ফারিনের কান্নায় ভরা অভিযোগ শুনে সিজান কি বলবে ভেবে পায় না। তার বহু কষ্টে লুকিয়ে রাখা অতীতটা যে এভাবে ফিরে এসে তাদের সবে শুরু হওয়া সুন্দর বর্তমানটাকে ধ্বংস করে দেবে তা সে কল্পনাও করতে পারেনি। এদিকে ফারিনের কান্নায় ভরা অভিযোগটা সিজানের বুকে তীরের মতো এসে বিঁধে। যে বিশ্বাসটা সে এত যত্ন করে এক মুহূর্ত আগে ফারিনের চোখে দেখেছিল, সেটাই এখন অবিশ্বাস আর কষ্টে পরিপূর্ণ। তার সুন্দর বর্তমানটাকে যে তার অতীত এভাবে নষ্ট করে দিবে তা সে ভাবতেও পারেনি। তার রাগ হচ্ছিল নিজের উপর।
পরিস্থিতির উপর আর সবচেয়ে বেশি সেই ব্যক্তির উপর যে ছবিগুলো পাঠিয়েছে, কিন্তু তার সেই রাগটাকেই ফারিন ভুল বোঝে। তুই আমাকে অবিশ্বাস করছিস ফারিন? অবিশ্বাস করার মতো কাজ তো আপনিই করেছেন। এই ছবিগুলো তো মিথ্যা নয়। বলুন, কে এই মেয়ে? তাতে তোর কি এসে যায়? সিজানের কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল। ফারিনের প্রতি তার বিশ্বাসভঙ্গের অভিমান তাকে দিয়ে এমন কথা বলিয়ে নেয় যা সে আসলে বলতে চায় না। আমার কিছু যায় আসে না। আমি আপনার স্ত্রী। আপনার অতীত সম্পর্কে জানার অধিকার আমার নেই? হ্যাঁ, সত্যি, সব সত্যি। এই মেয়েটা আমার জীবনের একটা অংশ ছিল, আমার অতীত ছিল। খুব খুশি। তুই আর কিছু জানতে চাস? সিজানের ব্যঙ্গাত্মক স্বীকারোক্তি ফারিনের শেষ আশাটুকু নিভিয়ে দেয়। তার মনে হয় সিজান তাকে নিয়ে এতদিন শুধু খেলাই করেছে। তার ভালোবাসা, তার আবেগ সবকিছুই ছিল মিথ্যা। আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আপনি একজন প্রতারক। আমি চলে যাব এখান থেকে। ফারিন কাঁদতে কাঁদতে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছানোর আগে সিজান ঝড়ের গতিতে এসে তার পথ আটকায়। সে ফারিনের হাত শক্ত করে চেপে ধরে। কোথাও যাবি না তুই? ছাড়ুন আমাকে। আমার হাত ছাড়ুন। আপনার সাথে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো। মরে যাওয়ার কথা মুখেও আনবি না ফারিন। তুই শুধু আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারিস না, এমন কি মরতেও না। সিজান ফারিনকে এক প্রকার টেনে হিঁচড়ে ঘরে ফিরে আনে। ফারিন নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। আপনি আমাকে আটকে রাখতে পারেন না। ছাড়ুন। তোকে আটকে রাখার দরকার হলে আমি সেটাও করব। সিজান ফারিনকে ঘরের ভেতর রেখে নিজে বাইরে থেকে দরজাটা লক করে দেয়। বাইরে থেকে ছিটকিনি লাগানোর শব্দ শুনে ফারিনের পুরো পৃথিবীটা যেন থেমে যায়। সে দরজায় আঘাত করতে থাকে। দরজা খুলুন সিজান, প্লিজ দরজাটা খুলুন। আপনি আমার সাথে এমন করতে পারেন না। কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। ফারিন কান্নায় ভেঙে পড়ে, দরজায় হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে। যে ঘরটা তার কাছে আপন হতে শুরু করেছিল সেটাই এখন তার কারাগার। সিজান রাগে ফুঁসতে ফুঁসতে নিচে নেমে আসে। তার রক্তচক্ষু দেখে চাচা জরিনা, যারা এতক্ষণ তাদের ঝগড়ার আওয়াজ শুনছিল, ভয়ে জড়সড় হয়ে যায়। কিরে ভাতিজা, কি হইছে? বৌমার লগে আবার কি নিয়ে ঝগড়া বাঁধাইলি? মায়াডার কান্নার আওয়াজ পাইতাছি। ভাইজান, মাথা ঠান্ডা করেন। ভাবি মানুষটা ভালো। কি হয়েছে? আর আমি বইসা কথা কন। রাগারাগি কইরা কি কোনো সমাধান হয়? তোমরা দুজন এর মধ্যে আসবে না, আর খবরদার কেউ উপরে যাওয়ার চেষ্টা করবে না। সিজান সোফায় বসে তার মুঠোফোনে বের করে বউকে ফোন লাগায়। আমি একটা নম্বর পাঠাচ্ছি। এই নম্বরের মালিক কে, কোথায় থাকে, কার সাথে কথা বলে, সব বিস্তারিত তথ্য আমার 1 ঘন্টার মধ্যে চাই। 1 ঘন্টাও যেন বেশি না হয়। ফোনটা রেখে সিজান 2 হাতে মাথা চেপে ধরে বসে। তার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। ফারিনের কান্না ভেজা মুখটা তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। সে জানে সে ফারিনকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। আগে তাকে খুঁজে বের করতে হবে কে তাদের দুজনের মধ্যে আগুন লাগিয়েছে। উপরে ঘরের ভেতর ফারিন তখনও কাঁদছিল। তার মনে হচ্ছে সিজান তাকে শুধু ঠকায়নি, তার বিশ্বাসকে নিয়ে খেলাও করেছে। দুপুরে সে সুন্দর মুহূর্তগুলোকে তার কাছে এখন বিষের মতো মনে হচ্ছে। সবই কি তাহলে অভিনয় ছিল? তার মন জয় করে তাকে পুরোপুরি নিজের অধীনে আনার জন্য কি সিজান এই ভালোবাসার নাটক করেছিল? প্রায় 40 মিনিট পর সিজানের ফোনে বার্তা আসে। সে দ্রুত বার্তাটা খোলে। নম্বরের মালিকের নামে কোনো ঠিকানা নেই, কিন্তু নম্বরটা শেষবার চালু ছিল শাহরিয়ারের অফিসের কাছাকাছি এলাকা থেকে। শাহরিয়ার? সিজানের দাঁতে দাঁত চেপে বলা একমাত্র শব্দে ঘরের শীতলতা যেন আরো বেড়ে যায়। সে বুঝতে পারে শাহরিয়ারই এই খোলার মূল হোতা। কিন্তু নীলার ছবি সে কোথায় পেল? তার মানে নীলাও এর সাথে জড়িত। হাজারটা প্রশ্ন সিজানের মাথায় ঘুরপাক খেতে থাকে, কিন্তু সব প্রশ্নের ঊর্ধ্বে এখন একটাই চিন্তা, শাহরিয়ারকে এর মূল্য দিতে হবে। সিজান উঠে দাঁড়ায়। তার চলার ভঙ্গিতে এক ভয়ঙ্কর স্থিরতা। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে দরজা ছিটকিনে খুলেছে। ফারিন শব্দ শুনে মুখ তুলে তাকায়। সিজানকে দেখে সে ভয়ে পিছিয়ে যায়। সিজান ঘরের ভেতরে প্রবেশ করে দরজাটা আবার বন্ধ করে দেয়, কিন্তু এবার আর ছিটকিনে লাগায় না। তোর সাথে যা করেছি তার জন্য আমি লজ্জিত নই, কারণ ওটা আমার অতীত ছিল। কিন্তু তোকে এভাবে কষ্ট দেওয়ার জন্য আমি হয়তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। মানে বোঝার এখন দরকার নেই। শুধু এইটুকু জেনে রাখ যে আমাদের মধ্যে এই আগুনটা লাগিয়েছে তাকে আমি শেষ না করে ছাড়বো না। ততদিন পর্যন্ত তুই এই বাড়িতে আমার চোখের সামনে একদম নিরাপদ থাকবি। সিজানের কণ্ঠে রাগ ছিল না, ছিল এক গভীর যন্ত্রণা। ফারিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কথাগুলো বলে সিজান আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে ঘর থেকে বেরিয়ে যায়।
ফারিন দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সে দেখে সিজান দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে? কি করতে যাচ্ছে? সিজানের শেষ কথাগুলো ফারিনের মনে এক নতুন দ্বিধার জন্ম দেয়। সে কি তাহলে সিজানকে ভুল বুঝল? লোকটার যন্ত্রণা কি সত্যি ছিল? ফারিন কোনো উত্তর খুঁজে পায় না। সে শুধু চেয়ে থাকে সিজানের চলে যাওয়ার পথের দিকে, আর তার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপতে থাকে। সিজান, তুই এখানে? তোকে ভেতরে ঢুকতে দিল কে? তোর দারোয়ানদের এত সাহস নেই যে আমার পথ আটকাবে। আমি নিজের পথ নিজেই তৈরি করে নিতে জানি। কি চাস তুই এখানে? তোর শখের উত্তর চাই। আমার বউকে ছবি পাঠানোর খুব শখ হয়েছে তোর, তাই না? আমি আমি কিছু পাঠাইনি। আমি এসবের কিছু জানি না। সিজান এক মুহূর্ত অপেক্ষা না করে শাহরিয়ারের শার্টের কলা চেপে ধরে তাকে দেয়ালের সাথে সজোরে ধাক্কা মারে। শাহরিয়ার ব্যথায় কুকিয়ে ওঠে। মিথ্যা বলবি না, একদম না। বল, নীলার খোঁজ তোকে কে দিয়েছে? ওর ছবি তুই কোথায় পেলি? আমি আমি সত্যি জানি না নীলাকে। এখনো মিথ্যা? সিজান তার পকেট থেকে একটা ছোট ছুরি বের করে শাহরিয়ারের গলার কাছে ধরে। ছুরির শীতল স্পর্শে শাহরিয়ারের আত্মা কেঁপে ওঠে। আমার ধৈর্য পরীক্ষা করিস না। আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে সত্যিটা না বললে তোর গলার মাপটা একটু ছোট হয়ে যাবে। 1। বলছি, আমি সব বলছি। দয়া করে আমাকে কিছু করিস না। বল। আমি একজন তদন্তকারী লাগিয়েছিলাম তোর অতীত খোঁজার জন্য। সেই আমাকে নীলার কথা বলে। আমি ওকে খুঁজে বের করে ওর সাথে যোগাযোগ করি। ছবিগুলো ওই আমাকে দিয়েছে। ফারিনকে পাঠিয়ে ও আমাকে সাহায্য করেছে মাত্র। সাহায্য করেছে তোকে? সিজানের মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। আজকের পর থেকে ফারিনের নামের একটা অক্ষরও যদি তোর মাথায় আসে, তাহলে তোর পুরো অস্তিত্ব আমি এই পৃথিবী থেকে মুছে দিব। এটা আমার শেষ কথা। সিজান শাহরিয়ারকে ছেড়ে দিয়ে মেঝেতে ফেলে দেয়। তারপর আর একবারও পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। শাহরিয়ার মেঝেতে বসে হাঁপাতে থাকে। তার চোখে শুধু ভয় আর আতঙ্ক। এদিকে সিজানের বাড়িতে তখন অন্য চিত্র। ফারিন ছটফট করছে। সিজান কোথায় গেল, কি করছে, এইসব ভেবে তার দম বন্ধ হয়ে আসছে। চাচা আর জরিনা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ভাবি, আপনি এমনি ভাইঙা পইরেন না, কিছু মুহে দেন। ভাইজান রাগ কইরা গেছে, আবার রাগ কইমা গেলে ঠিকই চইলা আসবো। আমার ভাতিজাডের আমি চিনি। ও রাগের মাথায় দুনিয়া একদিক থেকে আরেক দিক কইরা ফেলাইব, কিন্তু বৌমার কোনো ক্ষতি ওহে দিয়ে দিব না। ওর পরাণটা তো বৌমার কাছেই পইরা আছে। কিন্তু ও যদি কোনো অঘটন ঘটিয়ে বসে, চাচা, আমার খুব ভয় করছে। কিচ্ছু হইব না, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। ঠিক তখনই ফারিনের মুঠোফোনটা বেজে ওঠে। একটা অপরিচিত নাম্বার। সে দ্বিধা নিয়ে ফোনটা ধরে। কি বলছেন? যাকে তোমার স্বামী তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, আমি সেই নীলা বলছি। ফারিনের বুকের ভেতরটা ছাপ করে ওঠে। যে নামের কারণে এত কিছু ঘটে গেল, সে নামের অধিকারিণী তাকে ফোন করেছে। আপনি আমাকে ফোন করেছেন কেন? তোমাকে কিছু সত্যি কথা জানাতে। যেটাকে তুমি নিজের সংসার ভাবছো, সেটা আসলে একটা প্রতিশোধের খেলা, তাছাড়া আর কিছুই না। কি বলতে চান আপনি? সিজান আমাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে ব্যবহার করছে ফারিন। ও তোমাকে বিয়ে করেছে শুধু আমাকে দেখানোর জন্য যে ও আমাকে ছাড়াও ভালো থাকতে পারে, কিন্তু সত্যিটা হলো ওর মনে, ওর শরীরে, ওর প্রতিটি নিঃশ্বাসে শুধু আমি আছি। আপনি মিথ্যা বলছেন। ও আমাকে ভালোবাসে। ভালোবাসা? ও তোমাকে কোনোদিন ছুঁয়েছে সেভাবে, যেভাবে একজন প্রেমিক তার প্রেমিককে ছোঁয়? আমি বাজি ধরে বলতে পারি ছুঁইনি, কারণ ও অন্য কাউকে ছুঁতেই পারবে না। ওর উপর অধিকার শুধু আমার। নীলার প্রতিটা কথা বিষাক্ত তীরের মতো ফারিনের বুকে বিঁধছিল। চুপ করুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। শুনতে তো তোমাকেই হবেই। আচ্ছা, একটা প্রমাণ চাও? বেশ, তোমার স্বামীকে জিজ্ঞেস করো তো, কেন সে আজও আমার দেওয়া সেই উপহারটা এত যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছে? পারবে জিজ্ঞেস করতে? ফারিন কোনো উত্তর দেওয়ার আগে নীলা ফোনটা কেটে দেয়।
ফারিনের হাত থেকে ফোনটা খসে পড়ে। তার মাথা ঘুরছে। নীলার শেষ কথাটা তার কানের মধ্যে বাজছে, আমার দেয়া শেষ উপহার। অনেক রাতেই সিজান বাড়িতে ফেরে। তার চেহারা ক্লান্তির ছাপ, পোশাকে কিছুটা ধুলাবালি লেগে আছে। সে ঘরে ঢুকতে ফারিনকে দেখতে পায়। ফারিন বিছানায় বসেছিল, তার চোখ দুটো লাল এবং ফোলা। ফারিন, সিজানের কণ্ঠ শুনে ফারিন তার দিকে তাকায়। তার দৃষ্টি স্থির, কিন্তু সেই দৃষ্টিতে ভালোবাসা নেই, আছে গভীর এক শূন্যতা। এখনো জেগে আছিস? একটা প্রশ্নের উত্তর দিবেন? বল। নীলার দেওয়া শেষ উপহারটা নাকি আপনি আজও খুব যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন, কথাটা কি সত্যি? ফারিনের মুখে এই অপ্রত্যাশিত শব্দ শুনে সিজান স্তব্ধ হয়ে যায়। তার মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে ঝড়টা শুধু একদিন থেকে আসেনি, বরং চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে। তার হতভম্ব মুখটায় ফারিনের মনে থাকা শেষ বিশ্বাসটুকু ভেঙে গুড়িয়ে দেয়। তুই এসব কথাই শুনলি? কার এত সাহস যে তোকে ফোন করে এসব কথা বলে? যেখানেই শুনি তাতে কি আসে যায়? কথাটা সত্যি কিনা শুধু তার উত্তর দিন। আপনার কাছে কি সত্যি নীলার দেওয়া কোনো উপহার এখনো আছে? হ্যাঁ আছে। সিজানের সংক্ষিপ্ত শীতল উত্তরটা ফারিনের